রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে, আর পঞ্চায়েত ভোটের নমিনেশন প্রক্রিয়াও শেষ। রাজ্যে কদিন পরেই পঞ্চায়েত ভোট, তার আগে ট্রাইব টিভির মুখোমুখি সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা। এই মুহূর্তে আমরা মুড়িগঙ্গা নদীর উপর আছি, আর আমাদের এখন গন্তব্য হচ্ছে গঙ্গাসাগর। আমাদের সঙ্গে এখন যিনি রয়েছেন মন্ত্রী বঙ্কিম হাজরা। আপনারা জানেন যার কদিন পরেই পঞ্চায়েত ভোট, আর এই নদীর ওপরে এখন বেশ ফুরফুরে হাওয়া। আর এখানে যে মন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু এখন ফুরফুরে মেজাজেই রয়েছেন, কারণ চারিদিকে পঞ্চায়েত ভোট নিয়ে যতই অশান্তি হোক না কেন মন্ত্রী কিন্তু ফুরফুরে মেজাজেই আছেন। তার কারণ আপনার সঙ্গে কথা বলে যা মনে হচ্ছিল আপনার মধ্যে কোনো চিন্তা নেই, আপনি বেশ একদম রিল্যাক্স মুডে আছেন। এতটাই কি রিল্যাক্স মুডে যে যতটা আপনি উন্নয়ন করেছেন তার প্রভাব ভোট বাক্সে পড়বে? হ্যাঁ এটুকু আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি সুন্দরবন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, এটা বড় কথা নয়। আমি একজন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসাবে, একজন কর্মী হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে 2011 সালের পরিবর্তনে সরকার আসার পর আমাদের সাগর বিধানসভার যে দুটি ব্লক আছে, একটি ব্লক হচ্ছে সাগর ব্লক, একটি হচ্ছে নামখানা, মোট হচ্ছে 14টি গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, 14টি গ্রাম পঞ্চায়েতকে নিয়েই আমার বিধানসভা। সামগ্রিকভাবে সুন্দরবন উন্নয়ন দপ্তর এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আমি দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম, এবং সেই সময় সাগর নামখানা মিলিয়ে আমরা যে পরিমাণ রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ থেকে ক্যালভার্ট থেকে শুরু করে টিউবওয়েল থেকে শুরু করে সামগ্রিকভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একদিকে উন্নয়ন, অন্যদিকে মানুষের যে মানবিক কল্যাণ, যাতে গরিব মানুষরা তাদের সামাজিক মর্যাদা নিয়ে তারা যাতে বেঁচে থাকতে পারে, তার জন্য তিনি যে সমস্ত মানবিক প্রকল্প গ্রহণ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে সাগর বিধানসভার এই 14টি গ্রাম পঞ্চায়েত, গতবারে যেমন আমরা 14টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 4টি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতাতে আমরা জিতেছিলাম, এবং কোনো প্রতিদ্বন্দ্বিতা লড়াই হয়েছে মাঠে, কোনো রকমের যে বিরোধী শূন্যভাবে ভোট হয়নি এমন নয়, ভোট হয়েছে, কিন্তু 4টি গ্রাম পঞ্চায়েত ধবলাট, রুদ্রনগর, গঙ্গাসাগর এই 4টি গ্রাম পঞ্চায়েতের বিরোধী শূন্য হয়ে গেছে। বাকি যে আমাদের আরও বাকি যে গ্রাম পঞ্চায়েতগুলো ছিল 14টার মধ্যে 4টা বাদ দিলে বাকি 10টি গ্রাম পঞ্চায়েত আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, দুটো পঞ্চায়েত সমিতিও আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, জেলা পরিষদেও আমরা একেবারে একটিও বিরোধীরা পাইনি। যে মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলাকে যাতে এটাকে আন্তর্জাতিক মেলা হিসাবে গড়ে তোলার জন্য তিনি বারবার ধরে তৎকালীন কংগ্রেস সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংজি, তখনও তিনি তার কাছে আবেদন করেছেন। তার পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি 2014 সালে ক্ষমতা আসার পর, তারপরে 2019 সালেও ক্ষমতা আসার পর তিনি বারবার ধরে বলেছেন যে আজকের কুম্ভ মেলা, যেটাকে আন্তর্জাতিক মেলা হিসাবে আজকের কেন্দ্রীয় সরকার যে পরিমাণ অর্থ প্রায় 600 থেকে 700 কোটি টাকা ব্যয় করে থাকেন, আজকের গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে দর্শন করতে আসেন, পুণ্য স্নান করে গঙ্গার পবিত্র অবগাহনের পরে কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে তারপর তারা তাদের নিজেদের বাড়িতে ফিরে যান। অতএব এই যে তাদের যে যাতায়াতের ব্যবস্থাকে সুনিশ্চিত করবার জন্য, যেমন তিনি বারবার বলেছেন যে জায়গা দিয়ে এখন আমরা পেরোচ্ছি লট নম্বর 8 থেকে কচুবিড়া, এই যে মুড়িগঙ্গা রিভার, এই রিভারের উপর একটি ব্রিজ করবার জন্য, হ্যাঁ, কারণ রাজ্য সরকারের তো এটা সম্ভব নয় এত টাকা দিয়ে। কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছিল যে যাতে 60-40 রেশিওতে এটা করা যায়, তার জন্য তিনি বারবার ধরে আবেদন করেছেন, এবং আমাদের এই গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলা হিসাবে ঘোষণা করার জন্য বারবার ধরে দাবি করেছে। এবং বামপন্থী সরকারের আমলে গঙ্গাসাগর মেলার উপরে তীর্থযাত্রীদের উপর একটা কর চাপিয়েছিল 5 টাকা করে। মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর সে কর তুলে দিলেন, যে তারা তো আমাদের দেশের অতিথি, অতএব তাদের উপরে কেন কর নেওয়া হবে। অতএব সেই জায়গাতে
দায়িত্ব নিয়ে এই মেলাকে আন্তর্জাতিক মেলা করলে শত কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সুযোগ সুবিধা এখানে ফেসিলিটি পাওয়া যাবে। বঙ্কিমবাবু, গঙ্গাসাগরকে রাজ্য সরকার ঢেলে সাজিয়েছে নিঃসন্দেহে, কারণ আমরা মকর সংক্রান্তির সময় দেখি লক্ষ লক্ষ পর্যটক পুণ্যার্থীরা তারা এখানে আসেন, কিন্তু যারা স্থানীয় মানুষ তাদের যেটা বক্তব্য যে ওই কটা দিনই প্রচারের আলোয় থাকে গঙ্গাসাগর, তারপরে গঙ্গাসাগরে কিছু নদী বাঁধের সমস্যা রয়েছে, সেই বর্ষা এলে তাদের আতঙ্ক বাড়ে সেই বাঁধগুলো দেখে, কি বলবেন? একটা কথা হচ্ছে যেটা ম্যাডাম আপনি বলছেন এটা তো স্বাভাবিক। আমরা যারা সুন্দরবনের মানুষ আমরা কিন্তু প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকি। এখানে আইলা গেছে, আমফান গেছে, বুলবুল গেছে, ফণি গেছে, পরবর্তীকালে ইয়াস গেছে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে প্রকৃতির সাথে লড়াই করে আমাদের বেঁচে থাকতে হয়। তার পরবর্তীকালে ম্যাডাম যেটা বলতে পারি, এই যে ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যেখানে বরফ গলছে এবং যেটা নিয়ে আজকে সারা বিশ্ব চিন্তিত, সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের বারবার ধরে বলা হয়েছে যে নদীর বাঁধগুলোকে পার্মানেন্ট নেচারের বাঁধ করা। আইলার ক্ষেত্রে ম্যাডাম যেটুকু টাকা দিয়েছিল তখন লেফট সরকার ক্ষমতায় তারা কাজ করে যেতে পারেনি। 1539 কোটি টাকা আমাদের সরকার এসে কাজ শুরু করে, তাতে আমাদের জমি আমরা প্রায় 106 কিলোমিটার কংক্রিটের মানে নদী বাঁধারে বাঁধ করা হয়েছে। এবং কারণ তাদের সেই জমির মূল্য এবং তাদের মূল্য থেকে তাদের ঘরের মূল্য থেকে সমস্ত দিয়ে তারপর নদীর বাঁধ করা হয়েছিল পার্মানেন্ট। তারপরেও যেখানে 3500 কিলোমিটারের মধ্যে 176টি পয়েন্ট খুবই ভালনারেবল পয়েন্ট, তার মধ্যে আমি আমার বিধানসভায় বলতে পারি যেটা হচ্ছে এই যে কচুবেড়িয়া পয়েন্ট আমরা যেখানে উঠবো, এটা খুবই ভালনারেবল পয়েন্ট, যেটা গঙ্গাসাগর মেলাতে আপনি যাচ্ছেন দেখবেন কিভাবে ভাঙন হচ্ছে। সেটাকে রক্ষা করার জন্য আমাদের ম্যাডাম সেচ দপ্তরকে দিয়ে আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে দিয়ে টেট্রাপট দিয়ে কাজ হচ্ছে। বঙ্কিমনগর, সুমতিনগর, সাউঘেরি থেকে শুরু করে আমাদের ওখানে বকখালিতে দাসকন্যার হাতিকন্যা, বালিয়ারিয়া, কুসুমতলা, নারায়ণগঞ্জ, এই সমস্ত জায়গাতে পার্মানেন্ট নেচারের কাজ হচ্ছে আমাদের রাজ্য সরকারের নিজস্ব সেচ এবং জলসম্পদ দপ্তরের অর্থানুকূলে। ইতিমধ্যে আপনাকে বলতে পেরে একটা আনন্দের খবর যে আমাদের নেদারল্যান্ড গভর্নমেন্টের তাদের টেকনোলজিটা তারা আমাদের রাজ্য সরকারকে দিচ্ছে, এবং সেই জায়গাতে সেই টেকনোলজিকে কাজে লাগিয়ে কি করে আমাদের বে অফ বেঙ্গল শিপে যে পাতিবনিয়া, যেটা হচ্ছে নামখানা ব্লকের পাতিবনিয়া এবং পাথর প্রতিমাতে গোবিন্দপুর, এই দুটোই জায়গাতে যাতে পার্মানেন্ট নেচারের কাজ করা যায়, যেটা যেহেতু একেবারে শিবে মানে অর্থাৎ বে অফ বেঙ্গল ফেজ, সেই জায়গাতে বিশ্ব ব্যাংক টাকা দিতে রাজি হয়েছে। এটা একটা সুখবর। এবং এইভাবে আমাদের তো কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার কারণে, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে তো এত নদী বাউন্ডারি বাঁধ করা সম্ভব নয়, এত টাকা যদি তারা না দেয়, এবং আইলার ক্ষেত্রে যে আমাদের যেটুকু পাওনা ছিল এখনও সেই টাকা তারা দেয়নি, যার ফলে আপনাকে বলছি 106 কিলোমিটার পর্যন্ত হয়েছে। এবং আমাদের সেচ দপ্তর এবং জলসম্পদ দপ্তর ইতিমধ্যে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি 2022-23-এ আমাদের এই সুন্দরবনের গোসাপা, আমাদের এদিকে আপনাদের হচ্ছে কুলতলি, আমাদের হচ্ছে পাথর প্রতিমা, জি প্লট, আই প্লট, কে প্লট, গোবিন্দপুর এবং সাগর নামখানা মিলে প্রায় 32 কিলোমিটার পার্মানেন্ট নেচারের কাজ আমাদের সেচ দপ্তর করেছে। সুন্দরবনবাসীকে প্রতি মুহূর্তে লড়াই করে বাঁচতে হয় কথা ঠিকই, আমরা দেখেছি যে আয়লা, ইয়াস, বুলবুলে যে সমস্ত ম্যানগ্রোভ বা ঝাউবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ম্যানগ্রোভ বসানোর জন্য, সেই কাজ কি পুরোপুরি সম্পন্ন হয়েছে? পুরোপুরি, যেটা ম্যাডাম নির্দেশ দিয়েছিল 5 কোটি, সেই 5 কোটি যে ম্যানগ্রোভ প্লান্টেশন গোটা সুন্দরবনের যে জায়গাতে যেগুলোতে করা হয়েছে ম্যানগ্রোভ, সেটা করেছে যৌথভাবে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, বন দপ্তর করেছে, রিজার্ভ ফরেস্ট করেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট করেছে, এবং আমরা সুন্দরবন দপ্তর, আমরা ইন কোলাবোরেশন আমরা এই 5 কোটি ম্যানগ্রোভ প্লান্টেশন আমরা করেছি। পুরোপুরি কাজ সম্পূর্ণ। বকখালিতে আগে আমরা গিয়ে দেখতাম যে একটা অংশে প্রচুর ঝাউবন থাকতো, এখন কিন্তু সেই জায়গায় সেরকম ঝাউবন দেখা যায় না, ফাঁকা হয়ে গেছে।
যারা স্থানীয় মানুষ তাদের কিন্তু এটা একটা কোথাও আক্ষেপের জায়গা, ভয়ের জায়গা। হ্যাঁ, যেটা আপনি বলছেন ম্যাডাম, এটা ঠিকই। ওখানে একটা গেলে মানুষের কাছে একটা শুনবেন যে গঙ্গাসাগর নতুন করে সাজছে, কিন্তু বকখালি সেভাবে সাজছে না। ঠিকই, মানে সেখানকার মানুষও বলেন যে সাগরের বিধায়ক সাগরকে ঢেলে সাজাচ্ছে, কিন্তু আমাদের এখানকার পর্যটন ক্ষেত্র সেটা অনেকটা গুরুত্ব হারিয়েছে। যেটা বলছেন তো, এই প্রাকৃতিক এই যে যেটা ঘটনাটা আপনাকে বললাম, যে আমাদের সুন্দর মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে আমাদের বেঁচে থাকতে। কিন্তু আপনি জানেন ম্যাডাম, ইয়াসের সময় একটা বিরাট অংশের নদী ভাঙনের ফলে আমাদের যেখানে ডিয়ার পার্ক ছিল তাকে সেই মানে আমাদের হরিণগুলোকে স্থানান্তরিত করতে হয়েছে, কুমিরগুলোকে স্থানান্তরিত করতে হয়েছে। ফলে পরবর্তীকালে এক্ষেত্রে একটা কেন্দ্রীয় সরকারের আলাদা একটা পারমিশন নিতে হয়। সেই সময় যেহেতু একটা অর্ডার ছিল ওগুলোকে শিফট করা, পরবর্তীকালে ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে একটা পাইলট প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। এটা বাঁধ এবং তাদের ফুডিং ইত্যাদি করার জন্য। আশা করি এটা অনুমোদন হয়ে গেলে আবার হরিণগুলো এখানে চলে আসবে। যে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট থেকে পুকুর বাঁধানো থেকে শুরু করে অন্যান্য অনেক কাজ করা হয়েছে। ওখানে ফোয়ারা লাগানো হয়েছে, হাইমাস লাইট লাগানো হয়েছে, এবং একেবারে ফেজারগঞ্জ থানা থেকে একেবারে বকখালি সি বিচ পর্যন্ত রাত্রিতে লাইটিং সিস্টেম করা হয়েছে। ওখানে ঋষি অরবিন্দ, প্রবর্তক আশ্রমে ঋষি অরবিন্দের স্ট্যাচু বসানো হয়েছে, রাস্তাঘাট করা হয়েছে। কিছু সমস্যা আছে ম্যাডাম, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বকখালিতে একটি পার্মানেন্ট বাস স্ট্যান্ড করার জন্য অলরেডি জায়গা সংরক্ষিত হয়েছে। টাকা প্রায় 12 কোটি টাকা স্যাংশনও হয়ে গেছে, শুধু ওটা টেন্ডারের অপেক্ষা রয়েছে, কাজের অপেক্ষা রয়েছে। সুন্দরবনে অনেক আদিবাসীরা থাকেন, তাদের জন্য আপনারা কি কি কাজ করেছেন? আদিবাসীদের জন্য মানে বলা যেতে পারে আদিবাসীদের পড়াশোনা থেকে শুরু করে, তাদের ঘর করে দেওয়া থেকে শুরু করে, তাদের যাতায়াত ব্যবস্থা করে শুরু করে দিয়ে, তাছাড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষের আজকে যদি গিয়ে থাকেন তারা দেখুন, তারা আমাদের সাগর থেকে গেছিলো, ধামসা, এগুলো সব মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে দিয়েছে। এবং এখন দেখবেন আদিবাসীদের পড়াশোনার মান অনেক বেশি, এবং আদিবাসীদের চাকরির ক্ষেত্রে তাদের যে সংরক্ষিত পরিমাণ বাড়ানো হয়েছে। আগের সরকারের আমলে যে ছিল তার থেকে অনেক বেড়েছে আদিবাসীদের চাকরি ইত্যাদি। তবে সুন্দরবনে একটা বড় অংশ আদিবাসী আছে বোন, এটা আপনাকে আমি বলতে পারি ম্যাডাম, আছে, এটা অস্বীকার। তবে আদিবাসীদের তাদের অর্থনৈতিক, তাদের সামাজিক উন্নয়ন আমরা বিগত 11 বছরে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, বিগত 34 বছরে সেই জায়গাতে সেই উন্নয়ন গিয়ে পৌঁছায়নি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, তারা তাদের নেত্রী মমতা ব্যানার্জির প্রতি তাদের গভীর আস্থা এবং বিশ্বাস আছে। সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে আমরা গঙ্গাসাগরে পৌঁছেই গেলাম। প্রত্যেক দিন আমরা যেভাবে আপনাদের পঞ্চায়েতের আগে প্রত্যেকটা গ্রামগুলো ঘুরিয়ে দেখাচ্ছি, গ্রামের মানুষরা কেমন আছেন সেগুলো দেখাচ্ছি, আজকে কিন্তু আমরা বঙ্কিমবাবুর সঙ্গে কথা বলে রাজ্য সরকার এর তরফ থেকে কি কি কাজ করা হয়েছে, তারা কতটা উন্নয়নে সুফল এনে দিয়েছে এই মানুষগুলোর জন্য, সেটাও কিন্তু শুনলাম। এবং আপাতত আমাদের এই সফর বা যে আমাদের যে আলাপচারিতা হলো সেটা এখানেই শেষ করছি। তবে আপনারা চোখ রাখুন ট্রাইব টিভিতে।